এক ব্যক্তি দুবারের বেশি প্রাইম মিনিস্টার হতে পারবে না, কিছু সংস্কার করার কথা বলেছে। এবং আমি মনে করি দেশের স্বার্থে একটা গুরুত্বপূর্ণ কিছু প্রস্তাবনা জাতীয় পার্টি রেখেছে। আচ্ছা, যেমন বিএনপি বলছে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চায়, যদিও সেই যৌক্তিক সময়টা কত সেটার একটা ব্যাখ্যা আমরা এখনো পাচ্ছি না। জাতীয় পার্টি কি চায়? জাতীয় পার্টি অবশ্যই যৌক্তিক সময় চায়। এখন একটি সমস্যা হচ্ছে যে এই সরকারটি নির্বাচন দিতে এসেছে, শুধু নির্বাচন দিতে এসেছে আগের কেয়ারটেকার গভর্নমেন্টের মতো, নাকি পরিবেশ সৃষ্টি করে নির্বাচন দিতে এসেছে যাতে ভবিষ্যতে কোনো সরকার স্বৈরতন্ত্র না হয়, কোনো সরকার লেভিয়েথান না হয়, একটি সীমাবদ্ধ সরকার থাকে, বিরোধী দলের উপর অপারেশন না হয়, বিরোধী দলের মধ্যে যৌক্তিক উপায়ে ভোটের মাধ্যমে রাজনীতির মাধ্যমে সংসদে যাওয়ার, দল গঠন করার এবং সরকার গঠনের প্রয়াস প্রত্যাশা থাকে। সেটার জন্য যে প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করা প্রয়োজন, প্রাথমিকভাবে মনে হয়েছিল এই সরকার সেই লক্ষ্যেই এসেছে। তবে এখানে একটি সমস্যা হচ্ছে সংবিধান যেটি এই অবস্থায় আছে এটিকে আপনি পুরো বাতিল করছেন না, আবার এটিকে পুরো মানছেন না। তো সংবিধান রাখিয়া সংবিধানের ব্যত্যয় তো একটা খুব হিনিয়াস কাজ। তো সেক্ষেত্রে আপনার কি কি অপশন আছে? একটা অপশন হচ্ছে সংবিধান বাতিল, সেটা একটা হ্যাঁ না ভোটে হতে পারে। নতুন সংবিধান পরিশোধ করে নতুন সংবিধান করা, সেটা হ্যাঁ না ভোটে হতে পারে। এবং সেই জন্য একটি মেয়াদ সৃষ্টি করে সেটিও একটি হ্যাঁ না ভোটের মাধ্যমে ম্যান্ডেট নিয়ে আনতে হতে পারে। আদারওয়াইজ বিদ্যমান সংবিধানে প্র্যাকটিক্যালি 3 মাসের মধ্যে ভোট করার অ্যাবসলিউট বাধ্যবাধকতা আছে, শ্যাল, কোনো ব্যতিক্রম নাই। একমাত্র ব্যতিক্রম হচ্ছে অ্যাক্ট অফ গড, আর হচ্ছে যদি ইন্টারনাল ডিস্টারবেন্স হয় সেক্ষেত্রে আরো 3 মাস যোগ হবে, 6 মাস। 6 মাসের মধ্যে যদি বিদ্যমান সাংবিধানিক কাঠামোতে ভোট করা না হয় তাহলে সেটা কনস্টিটিউশনাল টর্ট, কনস্টিটিউশনাল ফ্যালাসি, রাষ্ট্রদ্রোহ বিদ্যমান সংবিধান অনুযায়ী হবে। সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট একটা মতামত দিতে পারে যে 6 মাসের পরেও এক্সেপশনাল সার্কামস্টেন্সে ভোট হতে পারে অথবা হ্যাঁ না ভোট হতে পারে। কিন্তু পার্লামেন্ট যদি ডিজলভ ধরে নিই আমরা, তাহলে সেই ডিজলভ থেকে 6 মাসের কোনো ব্যতিক্রম কিন্তু বর্তমান সংবিধানে নাই। এবং সংবিধানকে এমন ভাবে গত 12 তার মানে কি এই যে 6 মাস হচ্ছে সাংবিধানিক বাধ্যবাধকতা, আপনারা যৌক্তিক সময় বলতে এই 6 মাসই মানে যৌক্তিক সময় এইভাবেই বলবেন? আমি মনে করি সর্বোচ্চ সাংবিধানিক কাঠামোতে যৌক্তিক সময় 6 মাস। তবে সকলে মিলে আলোচনা করে যদি আরো সময় দিতে চায়, সময় লাগে, সেক্ষেত্রে আলোচনার ভিত্তিতে সময় বাড়ানো যেতে পারে। সেক্ষেত্রে এই সাংবিধানিক ব্যত্যয়টা কিভাবে পারমিসিবল ডিরেলিকশন হবে, ইট উইল বি ডিরেলিকশন অফ দ্য কনস্টিটিউশন প্রেজেন্ট, বাট এটা পারমিসিবল করতে হবে, লেজিটিমাইজ করতে হবে, ম্যান্ডেটেড করতে হবে। সেটার জন্য তো একটা উপায় হ্যাঁ না ভোট, একটা হচ্ছে সকলের কনসেন্সাসে যখন সবাই এক হবে তখন ইলিগাল কাজটা ইলিগাল হবে না, আর একটা হচ্ছে সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি অপিনিয়ন আছে অ্যাপিলেট ডিভিশনের। এর বাইরে আর কোনো তাত্ত্বিক বৈপ্লবিক সমাধান আছে বলে কিন্তু আমার মনে হয় না এই বিষয়ে। কিন্তু হওয়াটা তো আমাদের দেশে খুব কঠিন কাজ। এখন অনেকটাই একটা ঐক্যবদ্ধ দেখা যাচ্ছে, সব দলমতের একটা ঐক্যমত একটা দেখা যাচ্ছে, কিন্তু ভবিষ্যতে যেখানে দ্বিমত তৈরি হবে না তার তো কোনো গ্যারান্টি নেই। নতুন ধরেন নির্বাচিত সরকার আসলো, সেখানে কোনো দ্বিমত তৈরি হলো, এটি তো কোনো, যেহেতু মানে এই সরকারের ঐক্যমতের ভিত্তিতে করতে হবে, পরবর্তীতে যদি দ্বিমত তৈরি হয় তাহলে কি সেটিকে মানে এই সময় যা হয়েছে সেটিকে বাতিল করে দেবার একটা সুযোগ সেই সরকারের হাতে থাকবে না? কারণ সংবিধান নিয়ে নানান প্রশ্ন এই সময়টাতে তো তৈরি হচ্ছে। একটা ন্যাশন বিল্ডিং তো করতে হবে, একটা ঐক্যমত্য করতে হবে, ফান্ডামেন্টাল স্টেট পলিসি, ফরেন পলিসি, ইন্টারনাল গভর্নেন্স। আমরা এককেন্দ্রিক সরকার থাকবো না ফেডারেল গভর্নমেন্ট হবো, আমরা আনুপাতিক ভোটিং সিস্টেমে যাব নাকি ট্রেডিশনাল ভোটিং সিস্টেমে যাব, আমরা এককক্ষ বিশিষ্ট হব না দ্বিকক্ষ বিশিষ্ট হব, আমরা ধর্ম নিরপেক্ষতা রাখবো নাকি ধর্মনিরপেক্ষতা রাখবো না, আমরা ইসলাম রাষ্ট্রধর্ম ইসলাম রাখবো কি রাখবো না, এই বিষয়গুলো তো ফান্ডামেন্টাল কনসেন্সাসে বসতেই হবে এবং আলোচনার মাধ্যমে, ডিবেটের মাধ্যমে গ্যাপগুলো ফিল আপ করতে হবে। আজকে একটি দল বা একটি গোষ্ঠী হয়তো বা একটি প্রপোজালকে নেগেটিভ করছে, সাপোর্ট করছে না, কিন্তু যখন ডিসকাশন হবে, যুক্তিগুলো শুনবে, তারাই বলতে পারে যে এটা যুক্তিযুক্ত। সেটার জন্য সংবিধান পরিষদ, গণপরিষদ হতে পারে। আরেকটা হচ্ছে পরবর্তীতে একটি সরকার বা একটি গভর্নমেন্ট এসে সংসদে এই বর্তমান গভর্নমেন্টের সমস্ত কাজগুলো রেট্রোস্পেক্টিভ র্যাটিফিকেশন করলো। সেটা আগেও হয়েছে, 111 পরে ওই আওয়ামী লীগ এসে আগের সমস্ত কাজকে র্যাটিফিকেশন করেছে, সেটাও হতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে একটা ন্যূনতম কনসেনসাস যদি এত বড় একটা বিপ্লবের পরে আমরা করতে না পারি, সেটা আমাদের আরেকটা ব্যর্থতা হবে। সেখানে একটি প্রশ্ন আসছে আওয়ামী লীগের কি হবে। সেক্ষেত্রে আমি যেটা অনুভব করছি যে একটা অংশ বলছে আওয়ামী লীগ গতানুগতিক রাজনীতি করবে, তাদের দোষী ব্যক্তিরা শাস্তি পাবে, তাদের দুর্নীতিকার ব্যক্তিরা দুর্নীতির দায়ে শাস্তি পাবে, আর একটা অংশ বলছে না, অল টুগেদার তাদেরকে রাজনীতি করতে দেওয়া যাবে না, নিষিদ্ধ করে দেওয়া হবে। এখন পর্যন্ত ট্রেন্ড যেটা মনে হচ্ছে যে আওয়ামী লীগের সীমিত পরিসরের রাজনীতিতে এখনই না কিছুদিন পরে হয়তো বা কারো কোনো আপত্তি থাকবে না। যদি আপত্তি থেকে থাকে তখন সেটি তো আইন করে বাতিল করতে হবে।
তো এই সরকার যেটি বললাম, এই সরকার কত বড় স্পেকট্রামে কাজ করবে সেটা এই সরকার এখনো বলেনি। সরকার যদি ক্ষুদ্র পাটোয়ারি, মানে আমি আসলে অন্য প্রশ্ন করতে চাচ্ছিলাম, কিন্তু আপনি যেহেতু আওয়ামী লীগের প্রসঙ্গ টানলেন যে আওয়ামী লীগকে আইন করে, মানে আওয়ামী লীগকে কি করা হবে সেই সব বিষয়ে ব্যবস্থা নেওয়া বা চিন্তাটা করতে হবে, এই প্রশ্ন এখন আসছে বিভিন্ন জায়গায়। আপনিও এমন প্রশ্নের শিকার হচ্ছেন যে জাতীয় পার্টি আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করেছে এই দীর্ঘ 15 বছর। সেক্ষেত্রে যদি আওয়ামী লীগ এরকম কোনো বিচারের সম্মুখীন হয় বা আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা এরকম কোনো সিদ্ধান্তের দিকে যেতে হয়, জাতীয় পার্টিও কি এর এর একটা মানে এরকম কোনো বাস্তবতার দিকে পড়তে পারে কিনা, বা এর একটা আঘাত জাতীয় পার্টির উপর আসতে পারে কিনা? দেখুন, একটা মব জাস্টিস তো দেশে চলছে। মব যেটা রেজ করছে সেটাই বাস্তবায়ন হচ্ছে। মব রেজ করলে আপনি যেটি বললেন সেটা ঝুঁকি যে নেই এমনটা না, কিন্তু তাদের দেশের কি লাভ হবে, ন্যাশনের কি লাভ হবে? জাতীয় পার্টি কোনো দুর্নীতিকে সমর্থন করেছে এমন কোনো নজির আছে বলে আমার মনে হয় না। জাতীয় পার্টি কোনো কিলিংকে সমর্থন করেছে এমন কোনো নজির আছে বলে আমার মনে হয় না। জাতীয় পার্টি এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের বিরুদ্ধে সম্পূর্ণভাবে ছিল, মানবাধিকার ভায়োলেশনের বিরুদ্ধে সম্পূর্ণ ছিল। প্রতিষ্ঠানগুলো যখন আত্মীকরণ করা হয়েছে, প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে, স্বাধীনতা স্বকীয়তা নষ্ট করা হয়েছে, জাতীয় পার্টির এমপিরা সংসদের বাইরে সক্রিয় ভাষায় কথা বলেছে। তাহলে কোলাবোরেটর, সহযোগী বলতে শুধু এটাই বলতে পারেন জাতীয় পার্টি ভোটে অংশগ্রহণ করেছে। সেই অংশগ্রহণটা বিএনপিও 18 সালে করেছে, এবং বিএনপির 6 জন এমপির সাথে আমরা 4 বছর 2 মাস একই সংসদে একই সাথে ছিলাম, পাশাপাশি বসেছি। তারাও সমালোচনা করেছে, আমরাও সমালোচনা করেছি। এবং আমি মনে করি একটি প্রাতিষ্ঠানিক কাঠামোতে রাজনীতিতে যাওয়া এটা কোনো দোষের কিছু না। যেমন রাজপথে থাকাটা দোষের না, সংসদে থাকাটাও দোষের না। এবং শুধু তাই না, আমরা ওই ইলেকশন গুলো নিয়েও কঠোর সমালোচনা করেছি, কোথায় কোথায় ব্যত্যয় হয়েছে, কি ব্যত্যয় হয়েছে। আমাদের পার্টির জিএম কাদের সাহেব উনি সংসদে বলেছেন, আমি পত্রিকায় বলেছি। তো আমরা তো ত্রুটিগুলো তুলে ধরেছি, কঠোর সমালোচনা করেছি। আমি মনে করি জাতীয় পার্টিকে যদি শুধুমাত্র ভোটে অংশগ্রহণের কারণে কেউ মামলা দিতে চায়, ব্যান করতে চায়, এটা দেশের রাজনীতির জন্য কোনো ইতিবাচক কিছু আনবে না, বরঞ্চ এটা একটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির ব্যত্যয় হবে, এবং অ্যাগেইন এক্সক্লুশনারি রাজনীতি, বের করে দেয়া, অংশগ্রহণ করতে না দেয়া, এক প্ল্যাটফর্মে না আনা, ঐক্যমতের একটা বিরোধিতা হবে। আমার কাছে মনে হয় বৃহত্তর স্বার্থে সকল দলকে ঐক্যমতে আনার চেষ্টা করাটাই সরকারের মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত। জি, মানে তারপরে আপনি বলছেন যদি মব চায় সেক্ষেত্রে অনেক কিছুই হতে পারে। এখন একটু এটি প্রশ্ন করি যে যদি সামনে এই সরকারের মানে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য তো একটি নির্বাচন দেয়া, একটি সুষ্ঠু নির্বাচন দেয়া, যদি সেখানে আওয়ামী লীগের যে অবস্থা আমরা এখন দেখতে পাচ্ছি, আওয়ামী লীগ না থাকে, জাতীয় পার্টি আছে, সেটি মব জাস্টিসের কথা আপনি বলছিলেন, কিন্তু মানুষের সামনে তখন বিকল্পগুলো কি থাকবে? এখন এই বাস্তবতা থেকে সেই ভবিষ্যৎ আপনি কিরকম দেখতে পান, যে মানুষের সামনে তখন বিকল্প কি? যেমন বিগত নির্বাচন যেটি নিয়ে অনেক প্রশ্ন দেশে বিদেশে, একদম সেই নির্বাচনটি যথেচ্ছ একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে ইউরোপীয় ইউনিয়নও প্রশ্ন তুলেছে, মানুষের সামনে যথেষ্ট বিকল্প ছিল না। যদি ধরেও নেওয়া হয় যে সবকিছু সুষ্ঠু হয়েছে, মানুষের সামনে বিকল্প ছিল না, আওয়ামী লীগ এর বাইরে কিছু ছিল না। কিন্তু এরপরে যদি মানে এরপরের যে নির্বাচনটি হবে সেখানে মানুষের সামনে বিকল্প কি থাকবে? দেখুন, আওয়ামী লীগ সরকারকে সরানোর জন্য জাতীয় পার্টি অনেক বিরোধিতা করেছে, সমালোচনা করেছে, গঠনমূলক সমালোচনা, আন্দোলন করেছে। জাতীয় পার্টির একটা অংশ রংপুরে, গাইবান্ধায়, ঢাকায় বিভিন্ন জায়গায় আন্দোলনও করেছে। আন্দোলন করেনি তা, আমাদের ছেলেমেয়েদের বিরুদ্ধে মামলাও হয়েছে। এর বাইরে একদম সক্রিয় ওপেন রাজনীতি, ওপেন আন্দোলন করেছে, গুলি খেয়েছে, রক্ত দিয়েছে বিএনপি, জামাত, চরমোনাই, হেফাজত, বামপন্থী, সাধারণ ছাত্র, সাধারণ জনতা। এই 6টি, 8টি, 10টি ফ্যাক্টর আওয়ামী লীগকে হটানোর জন্য শেষের দিকে এক হয়ে গিয়েছিল। এই 6টি 7টি ফ্যাক্টর আওয়ামী লীগের বিরুদ্ধে এক হয়েছে, কিন্তু নিজেরা যে ভোটে এক হবে তার কোনো গ্যারান্টি নাই। সো দেখা যাবে ভোটে এদের মধ্যে একটা কম্পিটিশন হবে। এর বাইরে আওয়ামী লীগকে নিয়ে সরকার কি চিন্তা করছে, ছাত্র জনতা কি চিন্তা করছে, এটা আমরা এখনো বুঝতে পারছি না। আওয়ামী লীগ যে বুক ফুলিয়ে অসম্ভব দাপটের সাথে রাজনীতি খুব দ্রুত করতে পারবে এমনটি আমার মনে হয় না। তাদের সমস্ত পাটোয়ারি, এবারে একটু সেই প্রশ্ন করতে চাই যে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই বিগত সরকারের পতন হলো এবং নতুন সরকারটি আসলো, আমরা যখন মানে এই অভ্যুত্থান যেটিকে বলা হচ্ছে বাংলা বসন্ত, অনেকেই বলছেন আরব বসন্ত যেমন ব্যর্থ হয়েছে, অনেকেই এই পর্যালোচনায় যাচ্ছেন যে বাংলা বসন্ত সফল হবে। তো আপনার কাছে এই কি মনে হয়, এই বাংলা বসন্ত সফল হবে কিনা? এই যে সরকার, যেটি অন্তর্বর্তীকালীন সরকার, খুবই অল্প সময়, 1 মাসও হয়নি, তার মধ্যে আপনি এই সরকারের সফলতা কি দেখেন, ব্যর্থতা কি দেখেন? আরব বসন্ত অনেকেই বলে আরব শীত হয়ে গিয়েছে, এবং বাংলা বসন্ত এখন কি হবে এটা বলা খুব মুশকিল। এখানে
প্রথম একটি হচ্ছে ডক্টর ইউনূসের সাথে আমাদের মানে আমার অন্তত ব্যক্তিগতভাবে একটা অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষা আছে। উনি অসম্ভব কিছু জিনিস সৃষ্টি করতে পেরেছেন। তবে রাজনীতি খুব কঠিন জিনিস। ব্যুরোক্রেসি, সেনাবাহিনী, পুলিশ, রাজনৈতিক দল, নিজের সমর্থিত গোষ্ঠী সবার মধ্যে সমন্বয় করার নাম রাজনীতি, এবং খুবই আনপ্রেডিক্টেবল। যেটা এভার চেঞ্জিং এবং আনপ্রেডিক্টেবল, সেটাই রাজনীতি। ডক্টর ইউনূস স্যার তার কিছু ক্যারিশমা যদি দেখাতে পারেন, তাহলে অবশ্যই বাংলা বসত সফল হবে। দুটি ভালো জিনিস হয়েছে, একটা গুম বিষয়ক কনভেনশন, সেটা বাংলাদেশ রাটিফাই করেছে। আরটা হচ্ছে তেল এবং ডিজেলের দাম বেড়েছে। গত এক দশকে মানুষ তেলের দাম কমতে পারে, ডিজেলের দাম কমতে পারে, এটা ভুলে গিয়েছিল। এটি একটি প্রো পিপল অ্যাপ্রোচ। এর বাইরে দেশের স্বার্থে সাংগঠনিক কাঠামো, সাংবিধানিক কাঠামো সংস্কার এবং পাশাপাশি অসংখ্য প্রতিষ্ঠানের সংস্কার প্রয়োজন, যেগুলো এখনো হাত দেয়নি। আমি খুব বেশি আশাবাদী এখনই হতে পারছি না। এখনো দেশের নিরাপত্তা নিশ্চিত হয়নি, এখনো গভর্নেন্স নিশ্চিত হয়নি, এখনো নিয়ন্ত্রণ নিশ্চিত হয়নি। আমরা যদি এর আগের 111-এর সাথে কম্পেয়ার করি, যেদিন থেকে 111 আসছে সেদিন থেকে কিন্তু দেশে কন্ট্রোলটা ছিল। অনেক লোক অ্যারেস্ট হয়েছে, অনেক রাজনীতিবিদ অ্যারেস্ট হয়েছে, ব্যুরোক্রেসি, ব্যবসায়ী, কিন্তু আইনি প্রক্রিয়াই হয়েছে। তো কোথাও কিন্তু আমরা খুব আইনের ভিজিবল ব্যত্যয় দেখিনি। একটা নিয়ন্ত্রণ ছিল, একটা সেক্টরাল ছিল, একটা জেলা ভিত্তিক কাঠামো ছিল। সরকার এখনো কাঠামোটা নির্ধারণ করতে পারেনি। বিশাল সংস্কার এবং বিশাল সংস্কারের অ্যাসপিরেশন মেটানোর জন্য যে ইন্টারনাল মেকানিজম দ্রুত করার দরকার ছিল, সেটা এখন পর্যন্ত সরকার ভিজিবল করতে পারেনি। আমি মনে করি সুশাসন যদি না থাকে, সংস্কার কোথা থেকে আসবে? জি, এখন সেই সংস্কারের জায়গায় আপনি বলছেন এখানে একটি ব্যর্থতার জায়গায় আমরা যেভাবে দেখছি গণহারে মামলা হচ্ছে, গ্রেপ্তারও হচ্ছে একরকম গণহারে, এবং সেখানে সেই বিষয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলছেন তিনি বিষয়টিকে এভাবে সমর্থন করেন না, কিন্তু তিনি বলছেন এর শুরুটা তো করেছিল আওয়ামী লীগ। তিনি বলছেন সাকিবের মামলা প্রসঙ্গে বলছেন, আমিনুলের প্রসঙ্গ টেনে ধরছেন, যে তুলনা করছেন। তিনি বলছেন এভরি অ্যাকশন হ্যাজ সাম রিঅ্যাকশন। একরকমের প্রশ্রয় এর গন্ধ পান কিনা, মানে একটা প্রশ্রয় আছে কিনা এই বক্তব্যের মধ্যে? একটা প্রশ্রয় আমি বলবো না, আমি বলবো কিছু আত্মস্বীকৃত ব্যর্থতা দুটি সেক্টরের সরকার আমরা দেখতে পাচ্ছি। একটি হচ্ছে আমাদের শিক্ষা উপদেষ্টা, যিনি অসম্ভব শ্রদ্ধাভাজন একজন অর্থনীতিবিদ। উনি অবশ্যই সর্বজন স্বীকৃত শ্রদ্ধেয়। উনি খুব স্পষ্ট কথায় বলছেন, শিক্ষকদের পদত্যাগ করানো, অপমান করা, অপদস্থ করা বরখাস্ত করা হবে না। শিক্ষকদের পদত্যাগ করানো ক্রিমিনাল অফেন্স। উনি বলার পরে এটা হচ্ছে, এবং ঠেকানোর কোনো স্টেট মেশিনারি নাই। এভরি ডে মনে হয় 5 জন শিক্ষক পদত্যাগ করেছেন গড়ে, প্রধান শিক্ষক, সংখ্যাটা বেশি হওয়ার কথা। এবং আমি খবর নিয়ে যেটা জানতে পেরেছি, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে কোনো অ্যাডমিনিস্ট্রেশন নাই, প্রভোস্ট নাই। সেখানে প্র্যাকটিক্যালি কিছু ছাত্র যেভাবে চাচ্ছে সেভাবেই চালাচ্ছে, এবং অনেক ছাত্রই চাচ্ছে একটা গভর্নেন্স আসুক। তো শিক্ষা উপদেষ্টা বলছেন, কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। তার মানে সরকার চাচ্ছে কিন্তু হচ্ছে না। এটা তো একটা ব্যর্থতা, আত্মস্বীকৃত ব্যর্থতা। ঠিক একইভাবে আমাদের শ্রদ্ধাভাজন অধ্যাপক আসিফ নজরুল যেটি বললেন, আগের রেফারেন্স নিয়ে আসার তো কোনো কারণই নাই। কারণ আগের গভর্নমেন্টটা তো আপনি স্বৈরতান্ত্রিক বলেছেন, আগের গভর্নমেন্টের বিরুদ্ধে আপনি আন্দোলন করেছেন। আপনি যেসব কারণে আগের সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, সেই কারণগুলো এখন জাস্টিফিকেশন হিসেবে আনলে তো আপনি আগের সরকার এই সরকারকে এক করে ফেললেন। আমি মনে করি আমিনুলের বিরুদ্ধে তীব্র অন্যায় করা হয়েছে, কোনো সন্দেহ নাই। সেটার একটা প্রেক্ষাপট ছিল, এখন নতুন বাংলাদেশে নতুন প্রেক্ষাপট হবে। সেখানে একজন ক্রিকেটার যিনি ওই ঘটনার সময় দেশের বাইরে ছিলেন, শুধুমাত্র সরকারি দলের এমপি ছিলেন বলে তার বিরুদ্ধে মার্ডার কেস হতে পারে, এটা আমি মনে করি না গ্রহণযোগ্য। সেখানে রাষ্ট্র কি করবে? কেউ যদি মামলা করতে চায়, রাষ্ট্র সেক্ষেত্রে থানাকে বলতে পারে আপনি ফ্রাইবুলাস মামলা নেবেন না। তখন ফ্রাইবুলাস মামলা যখন থানা নেবে না, তখন সে যাবে কোর্টে। কোর্ট গেলে কোর্ট বলবে তদন্তপূর্বক মামলা নেবে। তখন তদন্ত করে দেখা যাবে যে ঘটনার সময় অমুক তো বিদেশেই ছিল না, তাহলে অমুকের বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না। সিম্পল সমাধান আছে। কিন্তু পুলিশ স্ট্রাকচার এখনো সরকার দাঁড়া করাতে পারেনি, থানা স্ট্রাকচার এখনো দাঁড়া করাতে পারেনি। পুলিশ তীব্রভাবে ডিমোরালাইজড এবং তীব্রভাবে আত্মগ্রাসায় ভুগছে, আত্মগ্লানিতে ভুগছে। কিন্তু আপনি কি পুলিশ ছাড়া দেশ চালাতে পারবেন? কখনই না। পুলিশকে মোটিভেট করতে হবে, দেশের স্বার্থে তাদেরকে কাজে লাগাতে হবে। সরকারকে পুলিশকে সহযোগিতা করতে হবে, পুলিশের সরকারকে সহযোগিতা করতে হবে। হায়ারার্কি মেনটেন করতে হবে, কমান্ড মেনটেন করতে হবে। এই কমান্ড ছাড়া তো স্টেটহুড, গভর্নমেন্ট কিছু থাকবে না। তো এখানে আমি মনে করি সরকার একটু দেরি করছে। হয়তো আভ্যন্তরীণ কোনো চ্যালেঞ্জ আছে, আমরা সেটা জানি না। হয়তো আভ্যন্তরীণ কোনো বাধা আছে, আমরা সেটা জানি না। তবে দেরি হয়ে যাচ্ছে। যেমন 32 জন সাংবাদিকের বিরুদ্ধেও হত্যা মামলা হয়েছে, সাকিবের মামলার সাথে সাথে এটি একটু উল্লেখ করছি। মানে এগুলোর জন্য কি সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট, আপনি বলছিলেন অবশ্য, তারপরেও আরেকবার একটু স্পষ্ট করি, সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা আসছে বলে আপনি জানেন?
আমরা এখন পর্যন্ত দেখিনি কোন সুযোগ দিক থেকে। এখন মামলা হওয়া মানেই তো আর আসামি হয় না। মামলা হওয়ার পরে তো চার্জশিট হবে, তবে এর মধ্যে হ্যারাসমেন্টটা গিভেন দ্য সিনারিও তো আপনার জামিন টামিনও হচ্ছে না এইসব মামলায়। তো কেউ যদি অ্যারেস্ট হয়ে যায় তাকে তো একটা কনসিডারেবল লং টাইম থানায় থাকতে হবে, এবং তার অ্যারেস্ট হওয়া থেকে তার কোর্ট নেওয়া পর্যন্ত থানায় এবং প্রিজনে অথবা কোথাও তার নিরাপত্তাটা তো নিশ্চিত না। সেক্ষেত্রে আমি মনে করি অবশ্যই অনেক সাংবাদিক বাড়াবাড়ি করেছে, কোনো সন্দেহ নাই। অনেক সাংবাদিক তোষামত করেছে, কোনো সন্দেহ নাই। অনেক সাংবাদিক সুনির্দিষ্টভাবে অন্যায় সুবিধা নিয়েছে। তো কারা কারা অন্যায় সুবিধা নিয়েছে তাদের বিরুদ্ধে মামলা দেন, যদি ইলিগালি নিয়ে থাকে, কেউ যদি ইলিগালি শেয়ার মার্কেটে ট্রেড করে থাকে, কেউ যদি ইলিগালি প্লট নিয়ে থাকে, কেউ যদি ইলিগালি প্রসেস ভায়োলেশন করে কোনো সুবিধা নিয়ে থাকে, সুনির্দিষ্টভাবে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দেওয়া যেতে পারে। শুধুমাত্র তোষামত করেছে এইটা কি শুধু মামলার কোনো গ্রাউন্ড হতে পারে? আমি তো মনে করি না তোষামত কোনো মামলার ক্রিমিনাল অফেন্সের গ্রাউন্ড হতে পারে, এবং তাদের বিরুদ্ধে তো মনে হয় যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালেই মামলা দেওয়া হয়েছে। তো ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল ইজ ফর ওয়ার ক্রাইম। এবং আমি মনে করি 71 সালে যারা বাংলাদেশের বিরোধিতা করেছিল, শুধু বাংলাদেশের বিরোধিতা করার কারণে তাদের কিন্তু ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালে মামলা করা যাবে না। যারা প্র্যাকটিক্যালি জেনোসাইড করেছে, ধর্মান্তরিত করেছে, ধর্মে আঘাত দিয়েছে এবং কনভার্সন করেছে, শুধুমাত্র তারাই কিন্তু ওয়ার ক্রাইম হবে। ওয়ার ক্রাইমের পার্টিকুলার ডেফিনিশন আছে। একটি বিদ্যমান সরকারকে তোষামত করা এটা ওয়ার ক্রিমিনাল ক্রাইমের মধ্যে পড়বে বলে আমার মনে হয় না। মানে সামাজিকভাবে ঘৃণিত হতে পারে, কিন্তু এটি কোনোভাবে আইনি ভাবে মানে বিচারের অধীনে আনা বা শাস্তিযোগ্য অপরাধ নিশ্চয়ই না। একদম এই জায়গাটি স্পষ্ট। ধন্যবাদ। আমি একটু এটি মানে যেহেতু একটা গণ অভ্যুত্থান, অনেক কিছু আসলে খুব সাধারণভাবে হচ্ছে না। যেটি উপদেষ্টারা বলছেন যে এটি পূর্ববর্তী সরকারের একটা তাদের ব্যর্থতা, তাদের অপকর্মের একটা কন্টিনিউয়েশন বা তার একটা দায়ভার এসে পড়ছে এই সরকারের উপরে। কিন্তু এটি আর কতদিন চলবে? মানে এই যে প্রক্রিয়াটা আইনের আওতায় আনার পরেও হেনস্থার শিকার হচ্ছে বা এত গণহারি মামলা হচ্ছে, গণগ্রেপ্তার হচ্ছে, এটি আর কতদিন হবে এরকমটা বলে মনে হয় এখন যে অবস্থা বিদ্যমান তাতে? জি, আমি মনে করছি যে বিদ্যমান কাঠামোতে এটি সরি, আপনার প্রশ্নটা একটু আবার বলুন, আমি একটু শুনতে পাইনি। আমি বলছিলাম যে এই যে মামলা যেভাবে চলছে, গণগ্রেপ্তার, গণমামলা বা আদালতে নিতে নিতে যে হেনস্থা, এই অবস্থাটা আর কতদিন চলবে বলে মনে হয় আপনার? না, সেটা তো আমাদের বলার বিষয় না। প্রথমে হচ্ছে যেটি বললাম, পুলিশকে একটি প্রোঅ্যাক্টিভ রোল প্লে করতে হবে। বাংলাদেশে একটি বিশাল ঘটনা ঘটার পরে যেটি হয়েছে, পুলিশ কখনোই আর কঠোর হওয়ার সাহস পাচ্ছে না। কারণ কার জন্য কঠোর হবে এবং কঠোর হওয়ার পরে কনসিকুয়েন্স কি হবে, দায় কার উপর আসবে। মনে করুন আদালতে এই ঘটনাটা কি রাজনৈতিক দলের ওরা করছে, রাগে ক্ষোভে তাদেরকে যদি পুলিশ আঘাত করে, তারা আবার পুলিশকে অ্যাটাক করতে পারে। তো কিছুদিন আগেই তো এই বিষয়ে পুলিশের তিক্ত অভিজ্ঞতা হয়েছে। পুলিশও দলীয় ভিত্তি করেছে আগের সরকারের আমলে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু এখন তাদেরকে যারা যারা অ্যাগেইন দ্য কোশ্চেন, সুনির্দিষ্ট অভিযোগ যাদের বিরুদ্ধে আছে, তাদেরকে বাদ দিয়ে বাকিদেরকে কাজ করার সুযোগ দিতে হবে দেশের স্বার্থে। তাহলে দেশটা চলবে না, দেশটা অচল হয়ে যাবে। এবং যারা উপদেষ্টা হিসেবে আছেন, তারা অনেক বড় বড় কাজের জন্য এখানে বসেছেন, তাদেরকে যদি সার্বক্ষণিক ডে টু ডে এই অ্যাফেয়ার্স গুলো নিয়ে ইরিটেট হয়, তাহলে তারা বড় কাজগুলো কিভাবে করবেন? তো আমি মনে করি অবশ্যই এখন সময়টি সম্পূর্ণভাবে উপদেষ্টাদের দক্ষতার উপর নির্ভর করবে, ব্যুরোক্রেসির সাথে তাদের অ্যাডজাস্টমেন্ট এবং কেমিস্ট্রিটা কেমন হবে ব্যুরোক্রেসি, পুলিশ, সেনাবাহিনীর সাথে, সেই কেমিস্ট্রির উপর নির্ভর করবে। তো আমি কথায় কথায় ছাত্রজনকে ডেকে এনে সমাধান করা, আমি এটাকে কোনো টেকসই সমাধান মনে করছি না। জি, স্পষ্ট। শামীম পাটোয়ারী, মানে আইনের শাসনের জন্যই তো আমরা আসলে এক ব্যক্তির শাসন বা স্বৈরাচারী শাসনের বিরোধিতা করে আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই তো এত আন্দোলন বা যার অপর নাম গণতন্ত্র, মানে গণ অভ্যুত্থানটা হয়ে গেল। সেখানে একটু শুধুমাত্র আপনি একজন ব্যারিস্টার আইনজীবী, আমি সেখান থেকে আপনার কাছ থেকে জানতে চাই যে ধরুন 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেন, এই সরকারের পতন হলো। 6ই আগস্টে আমরা দেখলাম যে রাষ্ট্রপতি ঘোষণা করছেন বেগম জিয়ার মুক্তির ঘোষণা হচ্ছে সব রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে। এটি আসলে কিভাবে হলো? মানে কোন আইনের অধীনে বা কিভাবে সম্ভব হয়? না, এটি আইনে হতে পারে। আমি জানি না কি মানে কি কাঠামোটা হয়েছে। প্রেসিডেন্সিয়াল ক্লেমেন্সি বলে একটি কথা আছে, হতে পারে প্রেসিডেন্ট যখন তখন ক্লেমেন্সি দিতে পারে। এখানে সাংবিধানিক ভাবে যে ঘাটতিটা রয়ে গেছে, প্রেসিডেন্ট তো দুটি কাজ ছাড়া সমস্ত কাজ প্রাইম মিনিস্টারের অ্যাডভাইসে করবেন। তাহলে প্রেসিডেন্সিয়াল ক্লেমেন্সিটাও প্রাইম মিনিস্টার অ্যাডভাইসে হওয়ার কথা। তো তখন তো প্রাইম মিনিস্টার ছিলেন না, উনি কার অ্যাডভাইসে করলেন? এইখানে একটি কনস্টিটিউশনাল গ্যাপ রয়ে গেছে। বাট দেন अगेन একটা যুদ্ধ অবস্থার পরে, একটা বিপ্লবের পরে অনেক কিছুই ওভারলুক করতে হবে। মোটা দাগে দেশের স্বার্থ, দেশের মানুষের স্বার্থ, মানবাধিকার রক্ষা করলে এই ছোট বিষয়গুলো ওভারলুক করলেও দেশের কোনো ক্ষতি হবে না। বাট যেটি বললাম, আপনি সংবিধান দেখে তো সংবিধানের ব্যত্যয় ঘটাতে পারবেন না, এটির একটি সমাধান দরকার। জি, একটু প্রশ্ন করি যে মানে যেটি আমি সূচনাতেও বলছিলাম, আপনিও শুরু করছিলেন যে আওয়ামী লীগের কি হবে সামনে।
সাবেক প্রধানমন্ত্রীর পুত্র তিনি প্রস্তাব করছেন বিএনপির সাথে তাদের সমস্যা, তাদের ভিতরে যে দ্বন্দ্ব সেটি মিটিয়ে ফেলার। ভবিষ্যতে এরকম কোনো সম্ভাবনা দেখেন কিনা? কারণ আমরা এরশাদ বিরোধী আন্দোলনে দেখেছি আওয়ামী লীগ, বিএনপি সব দল এক হয়ে আন্দোলন করতে। না, সেটি নির্ভর করবে যে এই সরকার কতটা গভর্নেন্স দিতে পারছে, কতটা সুশাসন দিতে পারছে। আজকে যদি ডক্টর ইউনূস স্যার দেশে 10 লক্ষ লোককে বিনা পয়সায় বিদেশে পাঠাতে পারে, দেশে 10,000 স্কলারশিপ আনতে পারে, দেশে যদি $100 বিলিয়ন ইনভেস্টমেন্ট আনতে পারে, দেশকে যদি চালাতে পারে, তাহলে দেশের মানুষই বলবে যে আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কাউকে চাচ্ছি না, ওনাকেই চাচ্ছি, উনি থাকুক। কিন্তু